বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বেশ মধুর সম্পর্ক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে একসঙ্গে ওঠা বসা থেকে শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা ও জাতীয় ইস্যুতেও প্রায় একই মত প্রকাশ করত দল দুটি। অনেকেই ধারণা করছিলেন নির্বাচনের সময় হয়তো একসঙ্গে জোট বাঁধতে পারে জামায়াত এনসিপি। তবে সাম্প্রতিক সময়ে দল দুটিকে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজনীতির মাঠে হাজির হতে, কোনো ছাড় না দিয়েই বক্তব্য দিতে। সম্প্রতি দল দুটির মধ্যেকার এই টানাপোড়েন শুরু হয়েছে মূলত পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় জামায়াতকে অভিযুক্ত করে বক্তব্য দেন এনসিপি নেতা আক্তার হোসেন। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। এই দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র মুছিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। এনসিপি সদস্য সচিবের এমন বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াত ইসলামী। 7 ডিসেম্বর এক বিবৃতিতে দলটি জানায়, আখতার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। জামায়াতের এই বিবৃতিকে পাল্টা বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছে এনসিপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জামায়াতের বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। 6 ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। ভোটের অনুপাতে একই বিবৃতিতে এনসিপি আরও জানায়, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত। নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপির মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় দল দুটি পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। নির্বাচনকে সামনে রেখে দল দুটির মধ্যে জোট হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি। আমার কাছে এই ঘটনাগুলো খুবই উদ্বেগজনক। যদি জামাতের সঙ্গে এনসিপির আতাতটা হয়ে যেত, যদি নির্বাচনী জোটটা হয়ে যেত, তাহলে কিন্তু আজকে এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি অন্য মন্তব্য করতো। এখন আজকে যখন আতাতটা হয়নি, আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি, তো নির্বাচনী জোট হয়নি, তখন তাকে ডিফেম করতেছে। আমার বক্তব্য হলো, এই যে রাজনীতি, যে পরস্পরকে হেয় প্রতিপন্ন করা রাজনীতি, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা রাজনীতি, এইটা আমাদের জন্য ভয়ঙ্কর। কথা হলো, ওখানে গুলি হয়েছে, কেউ না কেউ গুলি করেছে। যদি সেটা জামাতও করে থাকে তাহলে এনসিপি সত্য কথাটা বলবে, আর যদি না করে থাকে সে বলবে না, সে জোটে থাকুক আর না থাকুক। এটাই তো হওয়া উচিত। এটা তো একটা ফৌজদারি অপরাধ গুলি হওয়ার। ফৌজদারি অপরাধের রাজনৈতিক ব্যাখ্যা কেন আসবে? এই যখন পাল্টাপাল্টি মন্তব্য হওয়া মানে কি, যার যার হাতে যে যে অস্ত্র আছে সেটা নিয়ে মাঠে নেমে গেছে। এখন আর সন্ধি হওয়ার কোনো একটা সুযোগ আমি দেখি না। যখন সন্ধি হচ্ছে না তখনই তারা এটা শুরু করছে একে অপরকে ডিফেম করা।
এবং এটাতে আমি এরপর আর কোনো চান্স আছে বলে আমার কাছে মনে হয়। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাক্যবাণে আক্রমণ করে মাঠ দখলের চেষ্টা করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। মাঠ দখলে সব দলগুলোই একেবারে প্রাণান্তক চেষ্টা করবে, যেটা হয়তো যৌক্তিক জায়গাগুলো ক্ষেত্র বিশেষে ভেঙে পড়বে, মানে যুক্তিসঙ্গত আচরণগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যুক্তিসঙ্গত আচরণের বোধটা এখনো ওইভাবে কাজ করে না। যখন এই ধরনের প্রতিযোগিতার ইলেকশনের টাইম আসে, এটা আমরা পূর্বের অভিজ্ঞতাতেও দেখেছি। এইবার হলো ক্ষমতায় যাওয়ার বিষয়টা খুব মুখ্য। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিএনপি অপেক্ষা করতেছে, আবার জামাতও দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, কারণ তারাও কিছুটা শক্তি অর্জন করেছে মাঠ পর্যায়ে। সবাই তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করবে এবং তাদের সেই অবস্থানকে ব্যবহার করবে তারা নির্বাচনী রাজনীতি। তিনি মনে করেন এখন রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলেও সামনের পরিমাণ কমে আসবে। তফসিল ঘোষণার পর ইশতেহার নিয়েই ব্যস্ত থাকবে রাজনৈতিক দলগুলো। বছরের পর বছর ধরে তাজমহলের প্রেম কাহিনী শুনিয়ে আসা ভ্রমণ গাইড বিষ্ণু দাসের দ্বিধা আর দ্বন্দ্বের দৃশ্যকে কেন্দ্র করেই বিতর্কের জন্ম দিয়েছে বলিউডের নতুন ছবি দ্য তাজ স্টোরি। তুষার গোয়েল পরিচালিত এই চলচ্চিত্রটি গত অক্টোবরে মুক্তি পেয়েছে। তাজমহলের সরকারিভাবে স্বীকৃত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করায় মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এই চলচ্চিত্রটি। দ্য তাজ স্টোরিতে দেখানো হয়েছে 1700 শতকের তাজমহল কখনোই মুসলিম সমাধি ছিল না, বরং এটি ছিল হিন্দু প্রাসাদ। মুঘল শাসকরা এটি দখল করে নিজেদের মতো করে সাজিয়েছেন, এমন দাবি সিনেমায় উঠে এসেছে বারবার। যদিও ভারতের ইতিহাসবিদরাই দীর্ঘদিন ধরেই এমন তত্ত্বকে খণ্ডন করে আসছেন। সমালোচকরা বলছেন, বলিউডে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের ঐতিহাসিক ভূমিকা খাটো করে দেখানোর প্রবণতা বাড়ছে। তাদের অভিযোগ, দ্য তাজ স্টোরিও সেই ধারারই একটি অংশ। এই চলচ্চিত্র বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সাযুজ্যপূর্ণ বলেও সমালোচকদের মত। সিনেমার চরিত্র গাইড বিষ্ণু দাসের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। তিনি একসময় বিজেপির সাংসদ ছিলেন। যদিও পরিচালক তুষার গোয়েল দাবি করেছেন, কোনো রাজনৈতিক দলের অর্থায়নে ছবিটি তৈরি হয়নি। সিনেমার শুরুতেই 2 মিনিটের ডিসক্লেইমার দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে এটি সম্পূর্ণ কল্পনা নির্ভর কাজ। তবু বিতর্ক থামেনি। ভারতের গণমাধ্যম ও ইতিহাসবিদরা বলছেন, ছবিতে উপস্থাপিত দাবি প্রত্নতাত্ত্বিক নথির সঙ্গে সাংঘর্ষিক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটিকে ষড়যন্ত্র তত্ত্বের সংকলন বলে মন্তব্য করেছে। দ্য উইক লিখেছে, এটি না মনোমুগ্ধকর সিনেমা, না একটি সফল প্রোপাগান্ডা। ইতিহাসবিদ স্বপ্না লিডল বলেছেন, তাজমহল নির্মাণের সময়কাল অত্যন্ত ভালোভাবে নথিভুক্ত। মুঘল আমলের বিস্তৃত প্রশাসনিক নথিতে এগুলোর উল্লেখ রয়েছে। এই ধরনের দাবি ঐতিহাসিক সত্যকে বিকৃত করার একটি অপচেষ্টা। বিতর্কের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। সমালোচকদের মতে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুঘল ইতিহাস কম গুরুত্ব দিয়ে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রমাণ মিলছে পাঠ্যপুস্তক পরিবর্তন, রাস্তার নাম বদল, মুসলিম স্থাপনা ভাঙার মতো সিদ্ধান্তে। 2017 সালে উত্তরপ্রদেশের পর্যটন বুকলেট থেকে তাজমহল বাদ পড়ার ঘটনাও তখন তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। পরে তা তথ্যগত ভুল বলে দাবি করে রাজ্য সরকার। অন্যদিকে তেজ মহালয়া নামে খণ্ডিত একটি তত্ত্ব বহুবার উঠে এসেছে, যেখানে বলা হয়েছে তাজমহল আগে শিব মন্দির ছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা বারবার এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে। দ্য তাজ স্টোরি সরাসরি এই তত্ত্ব সমর্থন না করলেও এর প্রচারণায় ব্যবহৃত কিছু পোস্টার নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এদিকে সিনেমাটি বক্স অফিসে খুব বেশি একটা সাড়াও ফেলতে পারেনি। যমুনার তীরে দাঁড়িয়ে থাকা তাজমহল শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেম, শিল্পকলা ও ভারতের বহুত্ববাদী অতীতের প্রতীক। কিন্তু নতুন এই চলচ্চিত্র ভারতের ইতিহাস ও পরিচয় নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও উস্কে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।
সব মিলিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 590 বারেরও বেশি, হত্যা করেছে অন্তত 360 ফিলিস্তিনিকে। এই হত্যাযজ্ঞের মাঝেই এবার শোনা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, প্রথম দফায় প্রায় 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কি চুক্তির দ্বিতীয় ধাপ মানবে? গত 10 অক্টোবর মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরার আনন্দে হেসেছিল গাজাবাসী। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল ফিলিস্তিনিদের। সেই হাসি মিলিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। চুক্তি হওয়ার পর থেকেই কারণে অকারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। সব মিলিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 590 বারেরও বেশি, হত্যা করেছে অন্তত 360 ফিলিস্তিনিকে। এই হত্যাযজ্ঞের মাঝেই এবার শোনা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, প্রথম 6 দফায় 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কি চুক্তির দ্বিতীয় ধাপ মানবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েলের করণীয় ছিল গাজায় যুদ্ধ বন্ধ করা, সেনাদের ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া, পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেওয়া ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি মানেনি নেতানিয়াহু সরকার। ইসরায়েলি বন্দীদের ফেরত দেওয়া হচ্ছে না এমন অভিযোগ এনে হামলা অব্যাহত রাখে তেল আবিব। যদিও হামাস বলেছে তারা গাজায় জীবিত থাকা শেষ 20 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং নিহত 28 ইসরায়েলির দেহাবশেষ হস্তান্তর করেছে। হামাসের এমন দাবি মানেননি নেতানিয়াহু, উল্টো ঘোষণা দেন যুদ্ধ শেষ হয়নি, হামাসকে নিরস্ত্র করা হবে। এরপর শুরু হয় হামলা। এসব হামলায় হত্যা করা হয় শত শত নিরস্ত্র ফিলিস্তিনিকে। অথচ হামলার আগে কথা ছিল হামাসকে নিরস্ত্র করার। এছাড়াও চুক্তি অনুযায়ী প্রথম দিকে সামরিক বাহিনী হলুদ রেখার পেছনে সরে গেলেও পরবর্তীতে তা মানেনি ইসরায়েল। যুদ্ধবিরতির পর সহায়তা ঢুকতে দিলেও তার সংখ্যা পর্যাপ্ত ছিল না, ফলে এখনো ক্ষুধার কষ্টে ভুগতে হচ্ছে ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ মূলত গাজায় যুদ্ধোত্তর শাসন ব্যবস্থা নিয়ে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী গাজা পরিচালনা করার কথা ছিল অরাজনৈতিক বিশেষজ্ঞদের, যাদের কাজ তদারকি করবে বহুজাতিক বোর্ড অব পিস। নিরাপত্তা ও নিরস্ত্রীকরণের জন্য থাকবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী, যাদের উদ্দেশ্য হবে গাজা পুনর্গঠন ও আবার সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করা। যদিও হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলো বিদেশি নিয়ন্ত্রণ মেনে নিতে রাজি নয়। ট্রাম্পের এ পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বাইরে চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ হামাসের। এই অবস্থায় দ্বিতীয় ধাপে হামাস যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। গত 7 ডিসেম্বর ওয়েস্ট জেরুজালেমের জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নেতানিয়াহু বলেন, মাসের শেষে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, যাতে নিশ্চিত করা যায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, গাজা থেকে শেষ ইসরায়েলি বন্দীকে ফিরিয়ে আনার পর খুব শিগগিরই দ্বিতীয় ধাপে যাওয়া হবে, যা প্রথম ধাপের মতোই কঠিন বা তার চেয়েও কঠিন হতে পারে। অর্থাৎ আগামীতেও কঠিন হওয়ার বার্তা দিয়ে রেখেছেন নেতানিয়াহু। অবশ্য এমনিতেও তিনি কঠোর। অতীতেও বহুবার একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন। তাই নতুন করে নেতানিয়াহুর যুদ্ধ শেষ হয়নি মন্তব্যে সন্দেহ তৈরি হয়েছে। সত্যিই যুদ্ধবিরতি মানবেন তো নেতানিয়াহু? বিশ্বজুড়ে সমালোচিত নেতানিয়াহু সম্প্রতি নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন। গত সপ্তাহেই দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু, যা ইঙ্গিত দেয় একরকম দোষ স্বীকারের। এর জের ধরে বিরোধী দলগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনায় মেতেছে। তাদের ভাষ্য, নেতানিয়াহুকে ক্ষমা পেতে হলে রাজনীতি ছাড়তে হবে, কারণ তিনি দুর্নীতিগ্রস্ত। যদিও নেতানিয়াহু বলেছেন রাজনীতি ছাড়বেন না তিনি, তবে এই ক্ষমা চাওয়ায় তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের সমর্থন ছাড়া নিজেদের গদি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহুর জন্য।
এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকেও চাপ আছে নেতানিয়াহুর ওপর। তাই ট্রাম্পের যুদ্ধবিরতি মেনে নেওয়াও তার জন্য কঠিন হতে পারে। এখন হয়তো নেতানিয়াহুকে বলতে শোনা যেতে পারে, এটি আমার নয়, ট্রাম্পের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, এসব বলে দায় এড়াতে পারবেন তো নেতানিয়াহু? পাকিস্তানে এখনো সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এই দাবিতে দেশটিতে তথাকথিত দিন কায়েমের জন্য সশস্ত্র লড়াই করছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। জঙ্গি গোষ্ঠী টিটিপিকে নিয়ে অনুসন্ধানী এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দাবি করছে বাংলাদেশি কিছু যুবক ওই জঙ্গি গোষ্ঠীতে যোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে বলেন, এ ধরনের কোনো কিছু ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডনের প্রতিবেদনে এমন 3 জন যুবকের কথা বলা হয়েছে যারা টিটিপিতে যোগ দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছেন। তারা হলেন 22 বছর বয়সী ফয়সাল হোসেন, তার সমবয়সী জুবায়ের আহমেদ এবং 29 বছর বয়সী রতন ঢালি। ডন বলছে, পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে এই 3 বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। তাদের পরিবারকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। জুবায়ের আহমেদের মা আলেয়া আক্তার বলেন, এপ্রিলের শেষে আমি একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়েছিলাম। এতে জানানো হয়েছিল আমার ছেলে আর নেই। ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুলিশের সিটিটিসি ইউনিট জানিয়েছে আরও 2 ডজনেরও বেশি বাংলাদেশি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তারা টিটিপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছেন। এই প্রবণতা শুরু হয়েছে 2023 সালে। ফয়সাল হোসেন, জুবায়ের আহমেদ ও রতন ঢালি এই 3 যুবক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর সেই বিষয়টি কাজে লাগিয়েছে উগ্রপন্থীরা। তাদের অভাবের সুযোগ নিয়ে মগজ ধোলাই করে পাকিস্তানে নেওয়া হয়েছে। সিটিটিসির পুলিশ সুপারিনটেন্ডেন্ট রওশন সাদিয়া আফরোজ ডনকে বলেন, আমাদের তদন্তে দেখা গেছে রতন ঢালি এবং ফয়সাল হোসেন 2024 সালের 27 মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান এবং টিটিপিতে যোগ দেন। জুবায়ের আহমেদ একটু ভিন্ন উপায়ে টিটিপিতে যোগ দিয়েছেন। 2024 সালের নভেম্বরে তিনি প্রথমে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ওমরা করার পর আর দেশে ফিরে আসেননি তিনি। সিটিটিসি জানিয়েছে, জুবায়ের সৌদি আরব থেকে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তার মা আলেয়া আক্তার বলেন, ওমরা পালনের পর জুবায়ের বলেছিল সে আপাতত দেশে ফিরবে না, কারণ সে আল্লাহর বাণী প্রচারে ব্যস্ত। পাকিস্তানে যাওয়া ওই যুবকদের পরিবারের অভিযোগ, তাদের ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে। তারা এখন ন্যায় বিচার চায়। রতনের বাবা বলেন, আমার একটাই দাবি, যারা আমার ছেলেকে এই পথে নিয়ে গেছে তাদের শাস্তি চাই। প্রাণ হারানো ফয়সালের ভাই আরমান বলেন, আমি বাংলাদেশ সরকারকে এই চক্রের মূল হোতাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে এবং তাদের সন্তানকে হারাতে না হয়। দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক মুবাশ্শার হাসান বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে তাদের সহজেই অর্থের প্রতিশ্রুতি দিয়ে প্ররোচিত করা যায়। তবে টিটিপি দাবি করছে তারা সবাই স্বেচ্ছায় স্বজ্ঞানে সেখানে গিয়েছেন। গোষ্ঠীটির মুখপাত্র ইমরান হায়দার বলেন, ওই যুবকরা জানতেন যে তারা কি করতে যাচ্ছেন। কাউকে জোর করে বা প্রতারণা করে এখানে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার এই যুগে কাউকে কোনো কাজের আহ্বান জানানো বা ফাঁদে ফেলা কঠিন কিছু নয়। জঙ্গিরাও সেই সুযোগ লুফে নিয়েছে। বিশেষজ্ঞরা এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই নিয়োগের বেশিরভাগই অনলাইনে এবং প্রায়ই ধর্মীয় অনুশাসনের ভুল ব্যাখ্যা দিয়ে প্ররোচিত করা হয়। জঙ্গিবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করা হাসান আল মাহমুদ এই বিষয়ে বলেন, জঙ্গিরা ধর্মের ভুল ব্যাখ্যা করে ক্রমাগত নতুনদের নিয়োগের চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি সংগঠনে বাংলাদেশি তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং তারা এখন অনলাইনে এই কাজ করছে, কেননা অনলাইনে ঝুঁকি কম। বাংলাদেশ পুলিশ বলছে, এ ধরনের তৎপরতা দমাতে তাদের নজরদারি চলছে। সিটিটিসির এসপি আফরোজ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা কমপক্ষে 100 জনকে চিহ্নিত করেছি যারা জঙ্গিবাদে জড়িত হওয়ার জন্য পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছিল। আমরা তাদের থামিয়ে দিয়েছি।
1947 সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে পাকিস্তান ও ভারত। পাকিস্তানে 97% বেশি মুসলিমদের বসবাস এবং আইনে ইসলামিক মূল্যবোধের প্রতিফলন থাকলেও টিটিপির দাবি সেখানে ইসলাম এখনও প্রতিষ্ঠিত হয়নি। জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র হায়দার বলেন, এই তরুণরা পাকিস্তানি ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমাদের মূল লক্ষ্য হলো পাকিস্তানি ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। আসলেই কি এটি ইসলাম প্রতিষ্ঠার সঠিক প্রক্রিয়া বা পথ? এ বিষয়ে ডন কথা বলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে। তিনি ডনকে জানান, এটি ইসলাম প্রতিষ্ঠার সঠিক উপায় না এবং ইসলামও এটি সমর্থন করে না। আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে বাংলাদেশি যুবকদের যোগদান নতুন নয়। ঢাকার হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীতে সম্পৃক্ততার বিষয়টি নতুন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক বছরে জঙ্গি সংগঠনগুলোতে বাংলাদেশি তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এদিকে সিটিটিসির এসপি আফরোজ জানান, টিটিপির বাইরেও বাংলাদেশিরা পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। আমরা তাদের মধ্যে 3টিকে চিহ্নিত করেছি: টিটিপি, টিএলপি বা তেহরিকি লাব্বাইক পাকিস্তান এবং আইএমপি বা ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান। বিশ্লেষক মুবাশশার হাসান বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে অনেক দেশে যুদ্ধ করতে গেছে, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানে যাওয়া একটি নতুন ও আশ্চর্যজনক ঘটনা। ডনের প্রতিবেদনের বিষয়ে সরকারের বক্তব্য জানতে টিভিএস এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। তিনি ফোনে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে, তবে ডনের প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বাংলাদেশের গভর্নমেন্টের এক্সট্রিমিজমের বিষয়ে পুরোপুরি জিরো টলারেন্স। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে বাংলাদেশে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ কোনো রিক্রুটিং না করতে পারে। আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সমস্ত উইং এখানে কাজ করছে। আমাদের এন্টি টেরোরিজম উইং কাজ করছে, ইউনিট কাজ করছে। আমাদের সিটিটিসি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কাজ করছে। এখানে আমাদের অন্যান্য যারা যারা এই বিষয়গুলো দেখে, আমাদের ইন্টেলিজেন্সে, এটা আমরা সর্বাত্মক চেষ্টা, মানে এখানে পুরো জিরো টলারেন্স। এবং আপনি দেখেছেন গত 15 মাসে 16 মাসে বাংলাদেশে আমরা কতটা সজাগ ছিলাম এই বিষয়ে, এটা স্ট্যাটিস্টিক্সই বলবে। তারপরেও আমরা 2-1টা এরকম খবর পাচ্ছি, সেটা ইনভেস্টিগেট করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কিভাবে এগুলো, এরা আসলে কি বাংলাদেশ থেকে গিয়েছে কিনা সেটা আগে ইনভেস্টিগেট করা হচ্ছে। গেলেও কিভাবে এদের রিক্রুটমেন্ট করা হলো সেগুলো পুরো এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, আমাদের যারা এন্টি টেরোরিজম নিয়ে কাজ করছে, তারা এগুলো নিয়ে খুব আমি বলবো যে এক্সটেন্সিভলি কাজ। বাংলাদেশি যুবকদের পাকিস্তানে গিয়ে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক উদ্বেগের জন্ম দিয়েছে। অবিলম্বে এটি প্রতিরোধে ব্যবস্থা না নিলে এর মাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ হলেও এখনো নারী নেতৃত্বে বেশ পিছিয়ে জাপান। উচ্চশিক্ষা থেকে কর্মক্ষেত্র সবখানেই নারীরা পুরুষদের তুলনায় পিছিয়ে। সেই দেশটি এবার প্রথমবারের মতো পেয়েছে নারী প্রধানমন্ত্রী। অক্টোবরে এই ইতিহাস গড়েন সানায়ে তাকাইচি। জাপানি নারী নেতৃত্বে যা যুগান্তকারী ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, তাকাইচির নেতৃত্বে জাপানে নারী নেতৃত্বের জাগরণ কি সত্যিই ঘটবে? জাপানের ব্যবসা খাতে নারী নেতৃত্ব কি বাড়বে? অর্থনৈতিকভাবে অন্যতম ধনী দেশ হলেও লিঙ্গ সমতার দিক দিয়ে এখনো বেশ পিছিয়ে জাপান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2024 সালের জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে জাপানের অবস্থান 148 দেশের মধ্যে 118তম, যা কিনা আবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার 38টি উন্নত দেশের মধ্যে সবচেয়ে দুর্বল। এই অবস্থা থেকে উত্তরণে জাপান সরকার 2020 সালের মধ্যে সমাজের সর্বক্ষেত্রে 30% নারী নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করলেও পরবর্তীতে সেটা 10 বছর পিছিয়ে দেওয়া হয়, যা ইঙ্গিত দেয় নারী নেতৃত্বে খুব একটা আস্থা রাখতে পারছে না জাপান। বিষয়টি পরিষ্কার হয় জাপানের ব্যবসায় নারী নেতৃত্বের অংশগ্রহণ দেখলেও, যেখানে নারীদের হার শতকরা 11.1% মাত্র। যদিও আশার কথা হলো সম্প্রতি এই অবস্থার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বিবিসির তথ্য বলছে STEM অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত বিষয়ে OECD দেশগুলোর মধ্যে জাপানে নারীর অংশগ্রহণ সবচেয়ে কম, যার প্রমাণ মেলে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীদের সংখ্যার দিকে তাকালেও, যেখানে নারী স্নাতকের হার মাত্র 20%, যা কিনা আবার গবেষণার ক্ষেত্রে আরো কম। এ সমস্যা দূর করতে 2022 সালে টোকিও জেন্ডার ইকুইটি #WeChange উদ্যোগ নেয় টোকিও বিশ্ববিদ্যালয়, যেখানে লক্ষ্য নির্ধারণ করা হয় 2027 সালের মধ্যে নারী শিক্ষকের সংখ্যা 16% থেকে বাড়িয়ে 25% উন্নীত করার। নারী শিক্ষক নিয়োগে বিভাগগুলোকে উৎসাহিত করতে নারী শিক্ষক নিয়োগ করলে 3 থেকে 5 বছর পর্যন্ত ভর্তুকি ছাড় পাওয়ার ঘোষণাও দেওয়া হয়, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু হয়েছে। নারী শিক্ষকের সংখ্যা 18% উন্নীত হয়েছে। জাপানের প্রথম নারী নেতৃত্বাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান এমপাওয়ার পার্টনার্সের সহ প্রতিষ্ঠাতা ইউমিকো মুরাকামির মতে, জাপান সরকার নারীদের শ্রমবাজারে আনতে দারুণ সব কাজ করছে, যার ফলে গত 15 বছরে নারীদের কর্মসংস্থান ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 64 বছর বয়সী নারীর কর্মসংস্থান এখন 77%, যা কিনা যুক্তরাষ্ট্রের 70%-এরও বেশি। দেশটিতে বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় ও জন্মহার কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট, যে কারণে চাইলেও আর কর্মক্ষেত্রে নারীদের দূরে রাখা সম্ভব নয়। এই বাস্তবতা বুঝতে পেরে শিশুদের ডে কেয়ার সেন্টার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার, যাতে মা হওয়া নারীদেরও কাজ করতে সমস্যা না হয়। কিন্তু এর মধ্যেও আছে বৈষম্য। তাছাড়া কর্মক্ষেত্রে হয়রানির শিকার হওয়াও নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে অন্যতম বড় বাধা। কর্মক্ষেত্রে বৈষম্য ও যৌন হয়রানির মতো ঘটনা প্রায়শই খবরের শিরোনাম হচ্ছে দেশটিতে, যার প্রমাণ মেলে বিভিন্ন জরিপেও। 2024 সালের এক জরিপে দেখা গেছে দেশটির নারীরা পুরুষের তুলনায় 70 থেকে 80% বেতন পান। এই অবস্থার পরিবর্তন করতে ডাব্লিউ পাওয়ার ফান্ড নামে নারীদের উদ্যোক্তা ও নারী কেন্দ্রিক ব্যবসায় বিনিয়োগ করতে একটি বিশেষ তহবিল প্রতিষ্ঠা করেছেন মুরাকামি। তবে সমস্যা হলো, জাপানের ভেঞ্চার ক্যাপিটাল জগৎ অর্থাৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিরা নারী উদীয়মান স্টার্টআপ ও ছোট ব্যবসায় বিনিয়োগ করতে চান না। ফলে নারী উদ্যোক্তারা তথ্য ও বিনিয়োগ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও অন্যতম সমস্যা যৌন হয়রানি। 2024 সালের এক জরিপে দেখা যায় অর্ধেকেরও বেশি নারী উদ্যোক্তা গত 1 বছরে যৌন হয়রানির শিকার হয়েছেন। কেউ কেউ বিনিয়োগ পাওয়ার শর্ত হিসেবে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণে নারী উদ্যোক্তাদের সাহায্যে কাজ করছে স্টার্টআপ লেডি নামের একটি সংগঠন। সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা মোয়েকো সুজুকি বলেন, তারা নারীদের জন্য এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে চেয়েছেন, যেখানে নারীরা ব্যবসার বিষয়ে কথা বলতে পারবেন, মানসিকভাবে শক্তি পাবেন এবং পরামর্শ ও নেটওয়ার্কিং সুযোগ পাবেন। সমস্যা নিরসনে স্থানীয় সরকারের সঙ্গে মিলে নারী উদ্যোক্তা তৈরি করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করেছে সংগঠনটি। কিন্তু সমস্যা হলো, তাদের সেই কর্মশালায় জাপানি নারীদের চেয়ে বিদেশি নারীর অংশগ্রহণই বেশি, যার কারণ হিসেবে সুজুকি বলেন, জাপানে নারী রোল মডেলের অভাব একটি বড় সমস্যা। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হওয়া একজন নারীর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া নিঃসন্দেহে দেশটির নারীদের জন্য আশার সঞ্চার যোগাবে। অনেকের কাছে এ ঘটনা কাচের ছাদ ভাঙার মতো। কিন্তু সমস্যা হলো, তাকাইচির অতি রক্ষণশীল মনোভাবের কারণে তিনি নারীদের সত্যিকারের রোল মডেল হতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। কেননা নারী বিয়ের পর নিজেদের আলাদা পদবি রাখতে পারবে এমন আইনের বিরোধিতা করেছেন তিনি, যা ইঙ্গিত দেয় তার নেতৃত্বে নারীদের জীবনে বড় পরিবর্তন নাও আসতে পারে। তবে এত কিছুর মধ্যেও জাপানের মতো দেশে একজন নারীর সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছানো ভবিষ্যৎ প্রজন্মের নারীদের দরজা খুলে দিয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।